এবার ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। একাত্তর টেলিভিশনকে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এয়ারবাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি বিমান কেনার চুক্তি করেছে বিএনপি সরকার। আলোচনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই বিমান কিনতে হয়েছে তাদের। এমনকি 30 এপ্রিল ছিল চুক্তি করার শেষ দিন। এর মধ্যে চুক্তি সম্পন্ন না হলে জটিলতা বাড়ার সম্ভাবনা ছিল। তবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী একাত্তরকে জানান, চুক্তি যাচাই বাছাই করেছেন তারা। তো অনির্বাচিত সরকার ছিল, তারা যে বিষয়গুলি করেছে সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এটা যদি আমরা করি তাতে করে জনগণের জন্য একটা বোঝা হবে না। এদিকে বাংলাদেশের কাছে এয়ারবাস কোম্পানির বিমান বিক্রি করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। পতিত আওয়ামী লীগের সময় এয়ারবাসের সঙ্গে প্রায় হয়ে যাওয়া চুক্তি থেমে যায়। এখন আবারও তৎপরতা বাড়িয়েছে ইউরোপ কেন্দ্রিক বিমান সংস্থাটি। প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে এত ট্রেড ব্যালেন্স করার জন্য আমাদের দরকার। আমাদের যেমন আমেরিকান ট্রেড ব্যালেন্সের জন্য আমরা এটাও করেছি। তাতে করে আমরা এয়ারবাসের সঙ্গে যেভাবে কথা বলেছি, আমরা আশা করি যে এয়ারবাসও আমরা নিব এবং এয়ারবাসের কিছু প্রপোজাল আমরা পেয়েছি ইতিমধ্যেই। 4টি ওয়াইড বডি এয়ারক্রাফট তারা প্রপোজাল দিয়েছে। আমরা এটা যাচাই বাছাই করার জন্য দিয়েছি। আমরা নেগোশিয়েট করব প্রাইস। আমরা বোয়িংয়ের সঙ্গে নেগোশিয়েট করে 65% আমরা ডিসকাউন্ট নিয়েছি। আমরা সেই প্রপোজালও এয়ারবাসকেও দিয়েছি। এদিকে বোয়িং থেকে বিমান পাওয়া শুরু হবে 2031 সাল থেকে। উড়োজাহাজ সংকট কাটাতে প্রতিষ্ঠানটি থেকে এয়ারক্রাফট লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, একাত্তর, ঢাকা। চলতি অর্থ বছরের 11তম একনেক বৈঠকটি শেষ হয়েছে। সচিবালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সভায় মোট 39,313 কোটি 42 লাখ টাকার 16টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হল পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারাজ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। এটি মোট প্রস্তাবিত ব্যয়ের প্রায় 88%। 7 বছর মেয়াদী প্রকল্পের কাজ শুরু হবে এবছরের জুলাই এবং শেষ হওয়ার কথা 2033 সালের জুনে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। বৈঠকের আরও আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হুসাইন, একবার একটু জেনে নিতে চাই একনেক বৈঠকের সিদ্ধান্তগুলো কি হয়েছে। যদিও আমরা ছোটখাটো কিছু বিষয় জানিয়েছিলাম, একটু বিস্তারিত জানাবেন। বিশেষ করে পদ্মা ব্যারেজের পুরো পরিকল্পনাটা যতটুকু আলাপ হয়েছে একটু জানাবেন আমাদেরকে। রাকিব, সকাল 10টায় বৈঠক শুরু হয় একনেকের। এই সরকারের তৃতীয় একনেক সভা এটি। বৈঠক শুরু হয়ে 1.5টা মোটামুটি বলা যায় যে 3.5 ঘন্টার বৈঠক চলে। বৈঠক শেষে কিন্তু একনেকের যে সদস্যরা রয়েছেন তারা বেরিয়ে গেছেন। আমরা অপেক্ষা করছি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি রয়েছেন জুনায়েদ সাকি, তিনি বেরিয়ে এসে কথা বললে বা সাংবাদিকরা অপেক্ষা করছি। আমাদের সাথে সরকারের প্রেস উইংয়ের কথা হয়েছে, জুনায়েদ সাকির কথা বলবার কথা রয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি আসলে পদ্মা ব্যারেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। পদ্মা ব্যারেজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের একটা প্রাণের দাবি ছিল। বিএনপি সরকারে আসার আগে, ত্রয়োদশ নির্বাচনের আগে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল। যদিও এর আগে বিএনপি সরকারের সময় পদ্মা ব্যারেজ নিয়ে আলোচনা ছিল। 1975 সালে ফারাক্কাবাদ নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পদ্মা নদীতে পানি প্রবাহ কিন্তু কমে যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সেচ ব্যবস্থা এবং এক ধরনের কৃষিতে পানি সংকট দেখা দেয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যাচ্ছিল না। পানির সংকটের কারণে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে কৃষিকাজে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এরপর থেকে কিন্তু ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় এই ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশে পদ্মা ব্যারেজের আলাপ উঠেছিল। অবশেষে নির্বাচনের প্রতিশ্রুত অংশ হিসেবে কিন্তু এবারের একনেকের সভায় কিন্তু সেটি সিদ্ধান্ত গ্রহণ হবার কথা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে বিস্তারিত জানানো হয়নি। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি প্রকল্প উপজেলা ভূমি কমপ্লেক্স এবং
বলা যায় যে উপজেলা ভূমি কমপ্লেক্স এবং পরিবার নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের কথা রয়েছে। আমরা একটু সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী তিনি বেরিয়ে এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানবার চেষ্টা করব একনেকের সবাই কি ধরনের সিদ্ধান্ত হলো। আমরা লাইভে আছি। সবাই পাচ্ছেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ওনার সভাপতিত্বে আজকে একটেকের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 16টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে 7টি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং আরও কয়েকটা প্রজেক্ট সেটা নিয়েও আলোচনা হয়েছে, যেটা অবজারভেশনে ছিল। পরবর্তী বৈঠকে সেগুলো আবার আলোচনা হয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষিখাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলো খুব বেশি দৃশ্যমান সহসায় আস্তে আস্তে হবে। 6টার মধ্যে এগুলো কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কত পানি এখানে সংরক্ষণ করতে পারবো এবং এটা কত জমিতে আপনি ফসলের সুবিধা দিতে পারবো, এই বিষয়গুলো আছে। এটা আমাদের সেই যে অঞ্চল, বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে, বলা যায়। অনেক ধন্যবাদ মোহাম্মদ হুসাইন, আপনার মাধ্যমে আপনার আপডেট তো পেলাম, সাথে মন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। নিশ্চয়ই আপনার প্রতিবেদন আরও বিস্তারিত আমরা জানতে পারবো। সহকর্মী মোহাম্মদ হুসাইন যুক্ত হয়েছিলেন, বলছিলেন সচিবালয় থেকে।
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। ওদিকে গেল শুক্রবার থেকে কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে বাসের আগাম টিকিট। আরও জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে অনলাইনে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় নেই। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সকাল ৮টায় অনলাইনে ছাড়ার 1 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় 23 মের রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট। তবে অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন তারা। কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে তারা সবসময় চেষ্টা করতেছে। এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। তবে 23 থেকে 26 মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। বাসে টিকিটের দাম বাড়লেও স্বীকার করছেন না কাউন্টারের কর্মীরা। কাউন্টারে ও অনলাইনে একসাথে চলছে ঈদুল আজহার টিকিট বিক্রি। একটা গাড়িতে 15-20টা করে যাত্রী যাচ্ছে, এই অবস্থা। যাত্রী নাই তো। আমাদের যে চার্ট আছে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। গতবারও তো আনেছে, এবারও তাই। পরে আসলে পরে হয়তো নাও পেতে পারি। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন দুটি 22 ও 23 মে চলাচল করবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। শিরোনামে বলছিলাম, নেত্রকোনার দুর্গাপুর কলবাকান্দের রেল লাইনে সম্ভবত যাচ্ছে পূর্ব ধলার জারিয়া ঝঞ্ঝেল সরেজমিনে পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার এবং রেল প্রতিমন্ত্রী। রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে দুপুর 3টায় দুর্গাপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবে প্রতিনিধি দলটি। রেলওয়ে কর্মকর্তারা জানান, ময়মনসিংহ থেকে জারিয়া ঝঞ্ঝাইল পর্যন্ত মাত্র 12 কিলোমিটার সম্প্রসারণ করলেই ট্রেন চলে যাবে মেঘালয় সীমান্তে, যা দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসী এবং পর্যটকদের। ডেপুটি স্পিকার কায়সার কামালের সফরসঙ্গী হয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। মাঠ পর্যায়ে আমরা সকল ধরনের সমীক্ষা করে এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা একবার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কীভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। এই দুর্গাপুরবাসীর একটা প্রাণের দাবি, শত বৎসর প্রাণের দাবি যে রেল লাইনটা দুর্গাপুর পর্যন্ত যাওয়া। ওনারা এসছেন আজকে, আমি প্রত্যাশা করছি ফিজিবিলিটি স্টাডি হবে, যাবতীয় দেখুন যে কোনো একটা কর্মযজ্ঞের ব্যাপক প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা তেনারা সম্পন্ন করবেন এবং পর্যায়ক্রমিক উন্নয়নটা অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী রাজেশ গৌড়। রাজেশ গৌড়, আপনার কাছ থেকে প্রতিবেদন আমরা দেখেছিলাম গেল 2 দিন ধরে আসলে রেল লাইন স্থাপন হলে কি হবে একটু ধারণা দেবেন, যেহেতু ডেপুটি স্পিকার এবং প্রতিনিধি দল গিয়েছে, কোনো ধারণা দিয়েছেন কিনা তারা যে কবে নাগাদ কাজ শুরু হতে পারে, কেমন সময় লাগতে পারে? একই সঙ্গে জানাবেন দুপুর 3টায় মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে, সেটার প্রস্তুতি কেমন দেখছেন? প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। দুর্গাপুরবাসী কিন্তু 108 বছর ধরে কিন্তু দাবি করে আসছিল জায়গা থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা, কিন্তু সেই দাবি কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু বিজয়ী হয়েছেন। বিজয়ী হতে তিনি কিন্তু নির্বাচনী বিভিন্ন জনসভায় কিন্তু তিনি বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন জনগণকে নির্বাচিত হন তাহলে রেল লাইন সম্প্রসারণের বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। এরই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু দুপুর 1টায় জায়গা রেল স্টেশনে কিন্তু
রাজেশ, আপনি তো আছেনই, নিশ্চয়ই সুধীজনদের সঙ্গে মতবিনিময় একটু পরে শুরু হবে। আপনার মাধ্যমে সরাসরি আমরা সেখানে লাইভে যেতে পারবো আশা করি, এবং কথা হবে আপনার সঙ্গে। যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাজেশ গৌড়, বলছিলেন আমাদের সঙ্গে নেত্রকোনা থেকে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী করে গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 600 কিলোওয়াট পিক ক্ষমতা সম্পন্ন অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের উদ্বোধন এবং চুক্তি হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেছেন, কেবল GPA 5 নয়, কার্যকর এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে উৎপাদনশীল মানব সম্পদ গড়ে তোলা এই সরকারের লক্ষ্য। এজন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন বলেও মনে করেন তিনি। মন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয় নিশ্চিতে ধাপে ধাপে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলনের 19 তারিখে নারায়ণগঞ্জের শিক্ষার্থী পারভেজ, 6 বছরের শিশু রিয়া সহ মোট 6 জনকে হত্যা সহ মোট 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই সমস্ত অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠা দালিলিক নথি সাথে 61 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর তালিকা জমা দিয়েছে। গেল 19 জানুয়ারি রাষ্ট্রপক্ষ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ওদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পলাতক হাসান মাহমুদ সহ 17 জনের আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, শেষ হবে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে 11,097 জন আইনজীবী ভোট দিচ্ছেন। সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি পদে 1টি, সহ সভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন। নির্বাচনে বিএনপি নীল, জামাত ইসলামী সবুজ এবং জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা লাল সবুজ প্যানেলে অংশ নিয়েছেন। ভোট শুরুর পর আইনজীবীরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানালেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি এবং জামাত প্যানেলের নেতারা। এখানে 14 থেকে 15,000 আইনজীবী, এখন 41 জন আইনজীবী, তারা যদি মনে করে যে আমরা ফেসিস্ট, কাজেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কাজেই তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নীল প্যানেলের প্রার্থী দেওয়া হয়েছে, যেখানে মাহবুদ্দিন খোকন এবং মোহাম্মদ আলীর সমন্বয়ে 14 জনের প্যানেল দেওয়া হয়েছে। আমার প্রত্যাশা হলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এবং এই জুলাই আগস্টের চেতনায় যে দল ধারণ করে, যে দল আপনারা জানেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই নির্বাচনে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। ভোটের আপডেট জানাবেন, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে, এবং একই সঙ্গে এনসিপি এবং জামাতের প্যানেলের নেতারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক অভিযোগের জায়গাটা কি ছিল তাদের? পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবেই হচ্ছে এবং যে সকল আইনজীবীরা আজকে কোর্টে তাদের মামলা ছিল, যারা এসেছেন নির্বাচনে ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন তারা হননি। তারা কিন্তু বলেছেন যে নির্বাচন হচ্ছে এবার অনেকটা পূর্বে নির্বাচনের যে ব্যতিক্রম। পূর্বে তারা অভিযোগ করেছেন যে পূর্বে নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে তাদেরকে বাধ্য করা হতো বা ওই সময় কেউ বা প্রেশার দিত যে এই মার্কাই ভোট দিতে হবে। সেই জিনিসটা কিন্তু এবার নেই, যেহেতু 5 আগস্টের পর বা আওয়ামী লীগ সরকার পতনের পর এবারে সুপ্রিম কোর্ট বার ইলেকশন হচ্ছে এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে যে এখানে যারা কমিটির দায়িত্বে আছেন, বিভিন্ন বা প্যানেলের দায়িত্বে আছেন, প্যানেল থেকে যারা নির্বাচন করেন, সকলে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ বলে বলছেন যে তারা চান একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আইনজীবী প্রতিনিধিরা আসুক, যারা আইনজীবীদের উন্নয়নে, আইনজীবীদের বিভিন্ন অধিকার আদায়ে কাজ করবে এবং সেই লক্ষ্যে কিন্তু এবার নির্বাচন হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন নিয়ে বা ভোট গ্রহণ নিয়ে কিন্তু তেমন অভিযোগ নেই। তবে
নির্বাচন কমিশন নিয়ে কিন্তু এনসিপি এবং জামায়াত অভিযোগ করেছে। সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশনে তারা বলছেন যে বিএনপি সমর্থিত মানুষের সংখ্যা বেশি এবং অন্য যে প্যানেলগুলো রয়েছে সেই তাদের মানুষের সংখ্যা কম। এই কারণেই তারা অভিযোগ করছেন যে পরবর্তীতে তারা কোনো বায়াসড ডিসিশন নিতে পারেন, এমন অভিযোগ কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে যে বিএনপি সমর্থিত প্রার্থী এবং যারা এখানে ছিলেন নেতারা, তারা কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন যেমন স্বচ্ছ ভূমিকা পালন করবে, পাশাপাশি প্রার্থীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই নির্বাচনকে তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে চান এবং আইনজীবীদের সত্যিকারের প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এর পাশাপাশি এইবার নির্বাচনে একটি কথা বলে রাখি, আওয়ামী সমর্থিত কোনো প্রার্থী কিন্তু নেই। আওয়ামী সমর্থিত যে কয়েকজন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিলেন, আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাদের কিন্তু নির্বাচনের প্রার্থীরা কিন্তু বাতিল করা হয়েছে এবং তারাও কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছেন তারাও নির্বাচন বর্জন করেছেন। এবং তারপরও কিন্তু যে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন তারা বলছেন যে যদিও কেউ নির্বাচন অংশগ্রহণ করছে না, তাতে নির্বাচন কিন্তু কোনো প্রভাব পড়বে না। তারা বলছেন যে 11,000-এর বেশি মানুষ ভোট দিচ্ছেন, সেখানে 41 জন মানুষ যদি ভোটে অংশগ্রহণ না করেন তাতে নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, এমন কোনো ঘটনা কিন্তু নয়। এর পাশাপাশি যেমন ট্রাইব্যুনালের ঘটনাগুলো বলছেন যে সেখানে কিন্তু আজকে 2টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে এবং একটি মামলা কিন্তু যেমন আমরা ট্রাইব্যুনালের আপডেট পেয়েছি, নির্বাচনের আপডেটটা জানাচ্ছিল এবং আপনি আসলে বলছিলেন এখনো 2 ঘন্টারও বেশি সময় রয়েছে ভোট গ্রহণের। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। নিশ্চয়ই আরও আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্বাচনে আইনজীবী নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল বারুফ। এই ক্যাপসুল দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে চীনের দূতাবাস এবং চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি 2% শিশুকেও টিকার আওতায় আনার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন এই মুহূর্তে ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি থাকলেও জুন নাগাদ তা পূরণ হয়ে যাবে। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করবে সরকার, তবে তদন্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। অ্যান্টি রেবিস সম্বন্ধে আপনারা জানেন, আমরা কন্টিনিউ করেছি। একদিনও আমাদের একটা রুগী অ্যান্টি রেবিসের টিকার বাইরে আমাদের কোনো লোক যায় না, আমরা দিয়ে যাচ্ছি। আমাদের যক্ষার 12 NFCD ওষুধ আমরা ওই দিনও রিসিভ করেছি, আপনারা জানেন। আমরা ক্রয় করেছি, সেগুলো আমাদের চলছে। প্রত্যেকটা ভ্যাকসিনেশন আমাদের এখন চলছে। ভিটামিন এটা একটু শর্ট আমাদের আছে, বাই নেক্সট মান্থ জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ। এবং আমরা বছরে যেটা প্রি ডিসাইডেড থিং 2 বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। উই আর নট ল্যাকিং বিহাইন্ড ইন দিস সেক্টর অ্যাট দিস মোমেন্ট। রাজধানীর খামারগুলোতে বিশাল দেহি পশু কোরবানি উপলক্ষে খামারিরা এগুলো বাজারজাত করবেন বলেও জানাচ্ছেন। খামারগুলো যেন এখন হয়ে উঠেছে হেভিওয়েট প্রতিযোগিতার মঞ্চ। কোথাও 1000 কেজির ফ্রিজিয়ান, কোথাও 7 ফুট উচ্চতার বলদ। দাম চাওয়া হচ্ছে 10 লাখ কিংবা তারও বেশি। জাত ওজনের কারণে এই পশুগুলোই এবারে রাজধানীর পশুর বাজারে সুপারস্টার। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিফাত আহমেদ। খামারের গেট খুলতেই যেন চোখে পড়ে এক দানব। প্রায় 1200 কেজি ওজনের বিশালাকৃতির ফ্লেগবি ষাঁড় দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। দেখলেই বোঝা যায় এ যেন কোনো সাধারণ গরু নয়, পুরো খামারের সম্রাট। চোখ দুটো লালচে আভায় যেন সব সময়ই সতর্ক। কেউ কাছে গেলেই ভারী নিঃশ্বাসে বাতাস কেঁপে উঠছে। মুহূর্তেই মাটি আছড়ে নিজের শক্তির জানান দিচ্ছে সে। এই ষাঁড়টির যত্নে থাকছে বাড়তি সতর্কতা। কোরবানিকে সামনে রেখে দেশের বেশিরভাগ খামারেই লালন পালন করা হচ্ছে উন্নত জাতের পশু। তবে কেরানীগঞ্জের এই খামারে বসেছে ফ্লেগবি গরুর মেলা, যার কোনোটির ওজন প্রায় 1200 কেজি, কোনোটির 1 টন। এই খামারেই দেখা মিলবে ধবধবে সাদা রঙের দুটো বিশাল বলদের। দূর থেকে দেখলে যেন মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা দুটো শুভ্র পাহাড়। উচ্চতা প্রায় 7 ফুট আর প্রতিটির ওজন 800 কেজি। গরু আমরা 2 বার গোসল করি, সকালে এবং বিকাল 2 বার গোসল করি এবং সকালে এবং বিকালে আমরা খানা খাওয়াই 2 বার, দৈনিক 2 বার খানা খাওয়াই। খানা আমরা গম, ভুসি, ভুট্টা,
আবার ডাবলি। 2026-এর কোরবানিকে কেন্দ্র করে প্রতিটি খামারেই চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কোনো খামারে রয়েছে ছোট আকারের গরু, কোনো খামারে বড় আকারের গরুর ক্ষেত্রে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন প্রায় 10 লাখ টাকারও বেশি। তাদের আশা স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় হলে পছন্দসই গরুগুলোর প্রত্যেকটি বিক্রি হবে। কেরানীগঞ্জেরই অপর একটি খামারে রয়েছে দেশের অন্যতম বড় আকারের এই ফ্রিজিয়ান গরুটি। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিদেশি চলচ্চিত্রের দৃশ্য বাস্তবে ধরা পড়েছে। প্রায় 1200 কেজি ওজনের এই দানবাকৃতির গরুটি এখন পুরো খামারের সব থেকে বড় আকর্ষণ। বড় আকারের তো আসলে সবাই নেয় না, 2-4টা আমাদের ফার্মের থেকে যে সব বিক্রি হয় বড় আকার তা না। ধরেন আমাদের কাছে 20টা থাকলো, ওর মধ্যে ধরেন 5টা বিক্রি হইলো, কিংবা 8টা 10টা বিক্রি হলো, 10টা আবার সামনে বছরের জন্য রাখা দিই আমরা। কোরবানির সামনে রেখে বড় আয়োজন আছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন খামারেও, যেখানে 950 থেকে 1100 কেজি ওজনের গরুর সংখ্যা রয়েছে অনেক, যার সর্বনিম্ন দাম হাঁকা হচ্ছে 9 লক্ষ টাকা। গরুর পাশাপাশি এবারের বাজারে দেখা মিলবে গোলাপি মহিষেরও। সবচেয়ে বড় গরুর আমাদের কাছে 1150 কেজির কাছাকাছি ওজন আছে, এবং সবচেয়ে ছোট গরু যদি ওজন বলেন তাহলে 120 কেজি ওজন আছে। এই 2 ওজনের ভিতরে সব ধরনের প্রাইসের গরু রেখেছি, চেষ্টা করেছি। বিক্রেতারা বলছেন ঈদকে কেন্দ্র করে বড় আকারের গরুগুলো এবার বেশ আগেই কিনে রেখেছেন গ্রাহকেরা। হাটের ঝুঁকি কমাতে খামারের বিক্রি প্রতি বছরই বাড়ছে বলেও জানান তারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।